আর আপনার জন্য আমার একটা প্রশ্ন ছিল যে যেহেতু জনপ্রিয়তা নির্ভর করে অনেকটাই এস্টাবলিশমেন্টের বিপক্ষে কথা বলার থেকে, সেই ক্ষেত্রে আমরা আপনাকে সবসময় দেখি কিনা যে এস্টাবলিশমেন্টের বিপক্ষে থাকতে, এর জন্য জনপ্রিয়তা একটা বড় কারণ কিনা, যে আপনিও চান যে আপনি অনেক বেশি, আপনার যেহেতু আসলে বেশি পাঠকের কাছে প্রিয় আপনি থাকতে চান, সেজন্য আপনি আসলে সরকারের যদি বা ক্ষমতাসীনদের ঢালাও সমালোচনাকেই আপনি আসলে আপনার লেখার প্রতিপাদ্য করেন কিনা, এটি যদি একটু বলতেন। আচ্ছা, ফাইন। একটা কথা যে আপনি বলেছেন, আমি বিনয়ের সাথে বলি, আমরা এক সময় অনেকে সাংবাদিকতা শুরু করেছিলাম। বুলুল ভাই জানেন আমি কাদের কথা মিল করছি। এখন ধরেন বুলুল ভাই যদি প্রেস ক্লাবের মেম্বার হয়, বুলুল ভাই যেই মানে যত বছর ধরে সাংবাদিকতা করছেন, হয়তো সম্ভব, কারো কারো ক্ষেত্রে অসম্ভব। তারা, আমি দেখেছি আমি কি জীবনযাপন করেছি, তারা কি জীবনযাপন করেছে। এবং আমি পিএইচডি করে আসছি, পোস্ট ডক করেছি, দুইটা জায়গায় চাকরি করি, কনসালটেন্সি করি, ঢাকা ক্লাবের মেম্বার হওয়ার আর্থিক ক্ষমতা আমার হয় নাই ভাই। আমি একটা ছোট্ট ইন্ডিকেটর কথা বললাম, আমাদের শিক্ষকদের মধ্যেও দুর্নীতিবাজ আছে, কিন্তু আমি সাংবাদিকদের ওইরকম দেখি নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিন ছিল, ওনাকে আমি দেখতাম একটা আপনার ভক্স ওয়াগন করে আসতো, ভক্স ওয়াগনে করে, আর সব শিক্ষকরা রিক্সা চড়তো। এখনো অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কয়জন টিচার ঢাকা ক্লাবের মেম্বার হয়েছে? আপনি একটু খবর নিয়ে একটু সাংবাদিকতা করে দেখেন না ভাই, গত 20 বছর কারা মেম্বার হয়েছে, 10 বছর কারা মেম্বার হয়েছে। আর আমার ক্ষেত্রে যদি বলেন খালেদ, আমি আপনাকে স্মরণ করিয়ে দেই, আমি যেই পত্রিকার মাধ্যমে খ্যাতি পেয়েছিলাম, বুলুল ভাই সাক্ষী আছেন, হচ্ছে সাপ্তাহিক বিচিত্রা। সাপ্তাহিক বিচিত্রা ছিল এরশাদা বলে একটা প্রো এরশাদ টাইপের পত্রিকা, গভর্নমেন্ট ট্রাস্টের পত্রিকা। এবং আমি জনপ্রিয়তা পেয়েছিলাম হচ্ছে ওই বঙ্গভবন বিক্রি করার রিপোর্ট ওগুলি দিয়ে। কাজে আমার জনপ্রিয়তার সাথে সম্পর্ক নাই, বরং আমি আপনাকে একটা কথা বলি, এই হাওয়ার সাথে একটু তাল মিলিয়ে চললে, একটু সফটলি তাল মিলিয়ে চললে, শুধু জনপ্রিয়তা না, আরো বহু কিছু আমি পেতে পারতাম। আর একটা কথা হচ্ছে, আমি যদি ঢালাও সমালোচনা করতাম, তাহলে যারা ঢালাও সমালোচনা করছে তারা কি জনপ্রিয়তা পেয়েছে? আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমি কাদের কথা মিল করছি। তারা কি জনপ্রিয়তা পেয়েছে? তারা কি মেইন স্ট্রিমে থাকতে পেরেছে? যাই হোক, এখন আমি বুলুল ভাই থেকে শুনি কথা বললাম। না, প্রফেসর আসিফ নজরুল, অনেক ধন্যবাদ। আমরা আবার একটু মালিকের প্রসঙ্গে ফিরে আসি, যে বুলুল ভাই, যদি এরকম হয় যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে আমরা মালিক নামক কুমিরগুলি এবং তার যে আপনি যেটাকে বলছিলেন যে এক্সারসাইজিং ইনফ্লুয়েন্স অর ম্যাক্সিমাইজিং প্রফিট, ওইটির কারণে যদি আমি সাংবাদিকতা না করি, তাহলে আমি মানে না করতে পারি, তারপরও আমি সেখানে বসে বসে বেতন নিচ্ছি, অনেকটা বাতাবি লেবুর ফলন বা ভেড়ার উৎপাদন করে কি করা যায় সেগুলি করে আমি টাকা নিচ্ছি, সেটা কি আসলে খুব ভালো কাজ হচ্ছে কিনা, বা আমরা এটা পেশাদার সাংবাদিকতা হচ্ছে কিনা? আর প্রফেসর আসিফ নজরুল যে প্রশ্নটি তুলেছেন, আমার কাছেও সেই প্রশ্নটি ছিল যে রুহুল আমিন গাজীকে যখন গ্রেফতার করা হলো, 17 মাস তিনি কারাগারে থাকলেন, তিনি, আমরা অনেক ক্ষেত্রেই গাজী ভাইকে এবং আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে, সাংবাদিকদের অধিকার নিয়ে পাশাপাশি দাঁড়াতে দেখেছি। আপনি সেটার আসলে প্রতিবাদ করেছেন কিনা, করতে পেরেছেন কিনা, কেউ আপনাকে মানা করেছেন কিনা? একটু প্রশ্নটি লম্বা হয়ে গেল, আমি দুঃখিত, একটু যদি বলেন। আপনার প্রশ্নের জবাব দিই তার আগে, জনাব আসিফ নজরুল ভাই তো অনেকদিন যাবৎ সাংবাদিকতার সাথে সম্পর্কিত, এটা ঠিক যে তরুণ আসিফ নজরুলকে আমরা বিচিত্রায় একদম তারুণ্য নির্ভর সাংবাদিকতা করতে দেখেছি, এবং তার অনেক কভার স্টোরি এখনো আমরা উদ্ধৃত করি। তো তার কয়েকটি উদ্ধৃতি দেই, যে এখন ঢাকা ক্লাবের মেম্বার হচ্ছে, যারা মেম্বার হচ্ছে তারা জবাব দিবেন যে তারা বৈধ আয় হয়েছেন নাকি অবৈধ আয় হয়েছেন, এটা সুনির্দিষ্টভাবে তাদেরকে বলতে হবে। আমি ঢাকা ক্লাবের মেম্বার না, এটা হল এক। 60s এর দশকে যখন সাংবাদিকরা মানে করাপ্ট হওয়া শুরু হয়নি, কিন্তু এস্টাবলিশমেন্টের সঙ্গে হাত মিলিয়েছিল, আমি কারো নাম বলতে চাই না, সবাই আমাদের শ্রদ্ধাভাজন। আপনি খোঁজ নিয়ে দেখেন মোহাম্মদপুরে কারা প্লট পেয়েছিলেন, মোহাম্মদপুরে কারা প্লট পেয়েছিলেন, খোঁজ নিয়ে দেখেন। যেহেতু আমি এই দুজনের নাম বলতে চাই না, দুইজনই আমাদের নমস্কার সাংবাদিক, দুইজনই আমার বস ছিলেন এবং ইউনিয়নের নেতা ছিলেন, দাপটশালী নেতা ছিলেন। সেই সময় যখন সাংবাদিকরা ঢাকা শহরে 350-400 টাকার বেতন নিয়ে চলতেন, তখন মোহাম্মদপুরে তারা কিভাবে প্লট পেলেন? এক। 2 নম্বর, একজনের নাম যেহেতু আসিফ নজরুল সাহেব উচ্চারণ করেছেন, গিয়াস কামাল চৌধুরী। গিয়াস কামাল চৌধুরী, আপনি মনে রাখবেন যে বাংলাদেশে সবচেয়ে উজ্জ্বল যে একটা টেলিভিশন চ্যানেল, 21 টেলিভিশন বন্ধ করে দেওয়ার জন্য যে কয়েকজন মামলা করেছিলেন, তার মধ্যে গিয়াস কামাল চৌধুরী। তিনি সাংবাদিক নেতা হিসেবে আমাদের নেতা বটে, কিন্তু তিনি একজন বাদী ছিলেন, যার আবেদনের প্রেক্ষিতে বিএনপি সরকার 21 টেলিভিশন বন্ধ করে দিয়েছিল। আমি তার ভিকটিম, আমি বা আমার সহকর্মী বন্ধুরা তার ভিকটিম। আমি একটি উদাহরণ আপনাকে দেই, এটি বিএনপির জনাব আব্দুল মান্নান ভুইয়া, যেটা আসিফ নজরুল বলেছেন তারা খালেদা জিয়ার কাছে যায় নাই, আমি একটি উদাহরণ দিই। জনাব আব্দুল মান্নান ভুইয়া আমাকে বলেছিলেন, 15ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যখন তোল কালাম কাণ্ড হচ্ছিল, যখন বিএনপি কিছু মানবেই না, বেগম খালেদা জিয়া কিছু মানবেই না,
তো মান্নান ভূঁইয়া সাহেব বলেছিলেন যে আমি ভাবলাম যে আমাদের কথা তো উনি শুনছেন না, বেগম জিয়া শুনছেন না, আমাদের পেশাজীবী নেতাদের ডাকে। সেখানে শিক্ষক ছিল, সাংবাদিক ছিল, যাদের নাম বললেন তারা সবাই সেখানে ছিলেন। বিএনপি মতিউর আমিন গাজী বলেন, শওকত মাহমুদ বলেন, সবাই ছিলেন। আমাকে মান্নান ভূঁইয়া বলেছিলেন যে আমরা বিস্ময়ে দেখলাম যে আমরা যেখানে বেগম খালেদা জিয়াকে একটা অ্যাকোমোডেটিভ হওয়ার কথা বললাম, এই পেশাজীবী নেতাদের সবাই বললেন যে না, কিছু বলার দরকার নেই, আমাদের ইতিমধ্যে আমরা অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে ফেলেছে। এবং মান্নান ভূঁইয়া খুব হতাশ হয়ে বললেন, একমাত্র রিয়াজউদ্দিন আহমেদ একটু বললেন যে নেত্রী যদি একটু অ্যাকোমোডেট করা যায় তাহলে একটা সংকট থেকে দেশ রক্ষা করতে পারে। আর সাংবাদিক সংগঠন কি কারণে বিভক্ত হয়েছে সেটির উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। আসিফ নজরুল মনে করতে পারেন যে 21 টেলিভিশনের একটি অনুষ্ঠানে জনাব ফরহাদ মাজার বলেছিলেন, জাতীয় পার্টির নেতা এমপি একটা উদ্ধৃতি দিয়ে, যে 71 টেলিভিশন যে কাজ করছে যে তাতেও বোম মারা উচিত, প্রতিক্রিয়া হিসেবে, রেটরিক হিসেবে তিনি বলেছিলেন। তার প্রতিবাদে যখন সাংবাদিকরা দাঁড়ালেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং আমরা দেখলাম যে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছি, কিন্তু আমাদের অনেক বন্ধুরা যারা অন্য পেশায় আছেন তারা আমাদের পাশে দাঁড়ালেন না, তারা গিয়ে ভিতরে ফরহাদ মাজারের পক্ষে দাঁড়ালেন। কাজে রাজনীতি শুধুমাত্র সাংবাদিকদের মধ্যে হয় নাই, সাংবাদিকদের সঙ্গে যারা থাকা উচিত তাদের মধ্যে সমস্যাটি তৈরি হয়েছে। কাজে এইটি ঢালাও যে এই যে আমাদের কালে সব ভালো ছিল। বলবো একটা ছোট্ট প্রশ্ন করতে পারি, সেই প্রশ্নটা এরকম যে ধরেন আপনি বলছেন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন বিষয় আপনি বলছেন যে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ যখন 10 ধাপ পেছালো, তখন আপনি বলতেছেন যে আইনটি করার সময় দেশে ও দেশের বাইরে অনেক প্রতিবাদ হয়েছে, এখন সে আইন ফল দিতে শুরু করেছে, গত 26 মাসে 900 মামলা হয়েছে। তার চেয়েও বড় কথা আপনি বলেছেন যে আইনটি তৈরির সময় এক মন্ত্রী বলেছিলেন যে সবচেয়ে ভালো একটা আইন হচ্ছে পৃথিবীর বহু দেশ নাকি এটি অনুসরণ করার জন্য বসেছে, একজন ব্যক্তির ভূমিকার জন্য একটি রাষ্ট্রে এমন বিপদ হবে তা আমরা কেউ ভাবতে পারিনি। বুলবুল ভাই, 900 মামলা হয়েছে সেই একটি বাজে আইন নিয়ে, তার মধ্যে 200-রও বেশি সাংবাদিক। কিন্তু বুলবুল ভাই, একজন আমাদের নেতা হিসেবে আমরা কি আপনাকে দেখেছি? আপনি ফরহাদ মাজারের কথা বলেন, ফরহাদ মাজার যখন এরকম একটি কথা বলেছেন আপনি দাঁড়িয়েছিলেন, আপনার বন্ধুরা দাঁড়িয়েছিল, আপনার সহকর্মীরা, আপনার ফলোয়াররা দাঁড়িয়েছিল, আপনি কি সেইটার জন্য একটা দাঁড়ালেন? জনাব খালেদ মহিউদ্দিন, আপনার রিসার্চের ঘাটতি আছে। জি, আপনার মানে এই প্রশ্নটি করার আগে আপনার রিসার্চ করা উচিত ছিল। আমরা এই আইনটির যখন প্রথম খসড়া হয়, আমি তখন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, মাহফুজ আনাম সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক, এবং অ্যাডকো টেলিভিশন মালিকদের সংগঠনের সভাপতি জনাব মোজাম্মেল বাবু, আমরা তো সংগঠনগতভাবে প্রতিবাদ করেছি। আমরা 3 জন কিন্তু সংসদীয় কমিটিতে গিয়েছিলাম। সংসদীয় কমিটির 3টা বৈঠক, সংসদীয় কমিটিতে আমরা গিয়েছিলাম, এবং সংসদীয় কমিটিতে আমরা আমাদের লিখিত রেডিটেস কাউন্সিল এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন লিখিতভাবে দিয়েছে, এবং ওই যে লিখিতভাবে আমরা দিয়েছি সেখানে কিন্তু সকল ইউনিয়নের সকল অংশই ছিল। দ্বিতীয় মিটিং হলো, তৃতীয় মিটিং করার আগেই তারা পার্লামেন্টে চলে গেলেন, এবং পার্লামেন্টে গিয়ে ওই যে মন্ত্রী মহোদয়ের যে বক্তব্য বললেন সেটাকে আমরা উই আর ইনভলভ, মানে এটা মনে করার কোনো কারণ নাই যেটা আমরা চুপচাপ বসেছিলাম আমাদের সামনে দিয়ে। এবং এরপরে কিন্তু আমরা প্রতিটা অকেশনে বলছি, এবং আইনমন্ত্রী যে এখন বলেন যে হ্যাঁ কিছু ভুল ত্রুটি আছে, গওহর রিজভী যে বলেন ভুল ত্রুটি আছে, এটি কিন্তু আমাদের কন্টিনিউয়াস এনগেজমেন্টের কারণের জন্য। হ্যাঁ, আপনি এটার কারণে আপনি ডিগ্রির মধ্যে তফাৎ দেখেন না? ফরহাদ মাজারের ক্ষেত্রে কিন্তু ফরহাদ মাজারকে বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন ওনার এই বক্তব্য বলার পরে তাকে আসলে এক ধরনের বয়কট করা হলো, তাকে কিন্তু আর খুব স্বাগত জানানো হয় না টেলিভিশনগুলিতে। কিন্তু আমরা কি বলবো, এটা পার্সোনালি কথা না, আমরা কি সাংবাদিক নেতাদের দেখলাম যে আমাদের 200 সহকর্মীদের বিরুদ্ধে এরকম মামলা হয়েছে? আমি রিসার্চের ঘাটতি আপনার ইয়াটা আমি মাথায় পেতে নিয়েও আমি বলছি যে আমি কিন্তু এরকম দেখি নাই যে আপনি একটি মানববন্ধন করছেন, তার বিরুদ্ধে এরকম একটি দাঁড়াচ্ছেন। আপনি বলতে বিএফএজি সভাপতিকে বলছেন। আমি আবারও বলি যে আপনাকে আরেকটু রিসার্চ করতে হবে। ব্যক্তিগতভাবে আমি নিচ্ছি না, সংগঠনগতভাবে আরো হয়তো করা উচিত ছিল। ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন, ঠাকুরগাঁয়ের তানুকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, আমি ঢাকায় কি করেছি তানু এবং তানুর পরিবার জানে। আপনি যখন কুড়িগ্রামের ডিসি সুলতানাকে মাফ করে দেওয়া হয়, আমার ধারণা আপনি প্রথম আলোতে আমার লেখাটি পড়েছেন, এবং মহামান্য রাষ্ট্রপতিকে প্রশ্নবিদ্ধ করে আমি লেখাটি করেছি। আমার ব্যক্তিগত অবস্থান থেকে রোজিনাকে যখন গ্রেপ্তার করা হলো, হ্যাঁ আপনি আমাকে মিছিলে দেখেন নাই, যেহেতু আমি এখন আনুষ্ঠানিক নেতা না, কিন্তু তার
জামিনের ব্যাপারে বা এই নেগোসিয়েশনের ব্যাপারে কি কি করেছি সেটা ঢাকায় যারা কাজ করেন তারা জানেন। কাজে আমি তো ধরেন পেশাদার সাংবাদিক, পেশাদার ট্রেড ইউনিয়নিস্ট না। আমি যখন আনুষ্ঠানিক নেতৃত্বে ছিলেন তখন একরকম ভূমিকা, যে আমি একদম সামনের কাতারে ছিলাম। আর এখন যারা নেতৃত্বে আছেন নিশ্চয়ই তারা কর্মসূচি দেবেন, সেই কর্মসূচিতে আমরা থাকবো। সাগর রুনি সম্পর্কে এত বড় আন্দোলন, সাংবাদিকদের যৌথ আন্দোলন কোথাও হয় নাই। আপনি মানিক সাহা সম্পর্কে বা কি বলে আমাদের শামসুর রহমান কেবল নিয়ে এডিটর, মালিক, সম্পাদকদের এত বড় আন্দোলন আর কখনো হয় নাই। কাজেই নজির আছে, আমরা যে একবারে করি না তা না। এখন মুশকিল হলো যে আমরা যখন ট্রেড ইউনিয়ন করি আপনাদের অনেকের কথা শুনতে হয়। আপনি জানেন যে আমি খালি একটা ছোট্ট উদাহরণ দেই। আমরা ইউনিয়ন করতে গিয়ে দিলাম চট্টগ্রামে আমাদের শক্ত ইউনিয়ন আছে। চট্টগ্রামে এই স্বাধীনতার 44 বছর পরে চট্টগ্রামের সাংবাদিকদের কোনো নিয়োগপত্র ছিল না। আপনি আমাদের চট্টগ্রামের আজাদির একজন দাদা, যিনি মারা গেছেন কিছুদিন আগে, সেই দাদাকে যখন বললাম, দাদা বললো যে আমার আজাদি পত্রিকায় আমার একটা আইডি কার্ড আছে, অফিসের সিকিউরিটি গার্ডের একটা আইডি কার্ড আছে, পিয়নের একটা আইডি কার্ড, এটি আমার সাংবাদিক পরিচয়। আমরা আজাদির সঙ্গে বসলাম, নিয়োগপত্র আদায় করলাম, বেতন কাঠামো কিছু বাস্তবায়ন করলাম। এই নিয়োগপত্রটি যখন তার হাতে এলো, আপনি দৃশ্য কল্পনা করতে পারবেন না। সেই দৃশ্যটা হচ্ছে তিনি কেঁদে ফেললেন যে যাই হোক আমি মারা যাওয়ার পরে এই নিয়োগপত্রটি আমার মেয়ের কাছে দিয়ে যেতে পারবো যে আমি সাংবাদিক ছিলাম। আপনি খুলনার ডুমুরিয়ায় নহর আলীকে হত্যা করা হয়েছে, আমরা তো ভুলে গেছি সবার নাম, আমরা তো খালি বিবৃতি মানববন্ধন জানি। আমাকে একটু বলতে দিতে হবে, আমি এইটুকু বলতে দিতে হবে। নহর আলীকে হত্যা করা হয়েছে, হত্যা করার পরে মানববন্ধন হয়েছে, বিবৃতি হয়েছে, বুদ্ধিজীবীদের অনেক কথা শুনেছি। নহর আলী পরিবারকে নিয়ে কেউ কোনো কাজ করেছে? নহর আলীর ছেলে আসাদুজ্জামান ঢাকায় রিক্সা চালা দেশ ছিল, আমি ব্যক্তিগত উদ্যোগে তাকে একটা বিদেশি চাকরি দিয়ে পাঠিয়েছি। সে এখনো সিঙ্গাপুর থেকে আমাকে বলে যে আপনি না দেখলে পরে এই ফ্যামিলিটি ধ্বংস হয়ে যেত। কাজে আমরা যে করি না তা না, একটা সব আপনি যদি টেলিভিশনের সামনে দেখতে চান, সব যদি মাইক্রোফোনের সামনে দেখতে চান, সেটা তো ভিন্ন কথা। কিন্তু হ্যাঁ, যেটা প্রত্যাশা যে আরো ব্যাপক আন্দোলন কেন আমরা করতে পারি না। আর রাজনৈতিক বিভক্তিটা কেন, এটা রাজনৈতিক বিভক্তির জন্য বেগম খালেদা জিয়াকে জিজ্ঞেস করেন। আমরা তো ধরেন একটাই উদাহরণ দিই, প্রেস ক্লাবে তো আমরা ঐক্যবদ্ধভাবেই ছিলাম, কিন্তু যখন বেগম কি বলে খালেদা জিয়ার কাছে শওকত মাহমুদ গেলেন, তখন বেগম খালেদা জিয়া বললেন যে না আমি তো এই কম্প্রোমাইজ মানি না। এবং তার কারণে যে রিয়াজ ভাই মারা গেছেন তিনি সাক্ষী, এবং আমাদের যৌথ স্টেটমেন্টের কপিটা আমার হাতে লেখা, সবার সিগনেচার আছে।